Subscribe now and press the bell icon. Never miss an update. তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ বৃত্ত। ঠিক আছে, হেডিং দিয়েছো বৃত্ত বা সার্কেল, পাশে ইংলিশটা লিখে রাখো। এটা বৃত্ত, বৃয় নয়, বুঝলে? যে ও লিখেছি ও আর নয়। তাহলে আমার বৃত্ত জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক তো? তাহলে আমাদের প্রথম কি আসবে? বৃত্তর প্রথম আসবে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু কি? এমন একটা পয়েন্ট যাকে সেন্টার করে আমরা বৃত্তটাকে আঁকি, কম্পাসের সাহায্যে হোক, কম্পাসে যে বিন্দুটাকে আমরা নিই। তাহলে এইটা হলো আমার কেন্দ্রবিন্দু, নাম দিলাম ও। তুমি এক্স ওয়াই জেড যা দিতে পারো, যেটা যদি লোক ও দেয় আমরা ওই দিলাম, ঠিক আছে? 2 ব্যাস, ব্যাসকে আমরা করি বড় আর দিয়ে। কি কারণে? রেডিয়াস, সেই এই আরটাকে এইখানে নিই, ঠিক আছে? তাহলে ব্যাস কি? বৃত্তের এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের যে কোনো একটা বিন্দু থেকে যদি আমি সরল রেখা টানি, সেটা যদি কেন্দ্রবিন্দু দিয়ে পাস হয়, বিপরীত দিকে গিয়ে টাচ করে, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা আগে বলে দিচ্ছি দাঁড়াও। এই লাইনটাকে আমরা বলছি কি? এটা আমার কেন্দ্রবিন্দু। এই লাইনটাকে আমরা বলছি পরিধি। তাহলে পরিধির ওপর যে কোনো একটা বিন্দু থেকে যদি সরল বিপরীত দিকে সরল রেখা টানি এবং সেটা যদি কেন্দ্রবিন্দু দিয়ে পাস করে, কেন্দ্রবিন্দুকে ছুঁয়ে, সেইটাকে আমরা বলবো ব্যাস। ধরো নাম দিলাম এবি, বুঝতে পারছো? তাহলে এটা হলো আমার কি? ব্যাস। এখানে আমার নাম কি রইল? এবি, মাথায় দাগ দিলাম কারণ এটা আমার সরল রেখা বলে। সরল রেখা মাথায় দাগ দিয়ে আমরা বোঝাই এ বি, বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো এ ও বি সরল রেখা, এ ও বি। এ বিও লিখতে পারো, এ ও বিও লিখতে পারো। ধরো একটা সরল রেখা আছে এরকম, ধরো এ বি, মাঝখানে তার 3টে পয়েন্ট আছে। আমরা এ বিও লিখতে পারি, এ সি ডি ই বিও লিখতে পারি, এ সি ডি ই বিও লিখতে পারি। এটাও সরল রেখা, এটাও সরল রেখা, একই। তাহলে বুঝতে পারলে ব্যাস কোনটা? একটা বিন্দু থেকে বৃত্তের পরিধির বিপরীত বিন্দুর দিকে যে সরল রেখা কেন্দ্রবিন্দু দিয়ে পাস করে বা যায়, তাকে বলবো আমরা ব্যাস। 3 ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা লিখি ছোট আর দিয়ে। ব্যাস বড় আর, ব্যাসার্ধ ছোট আর। ব্যাসার্ধটাই দেখো, ব্যাসার্ধকে কি লেখা? আমি যদি সন্ধি বিচ্ছেদ করি কি লিখব? ব্যাসের অর্ধ, তাকেই বলছি ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমার এখানে সমান দিয়ে লিখতে পারি, আমার ব্যাস কি ছিল? বড় আর। তাহলে আমার ব্যাসার্ধ কি হবে? ব্যাসের অর্ধ মানে বড় আর বাই 2। অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেককেই আমরা বলবো ব্যাসার্ধ।
যদি তাহলে ব্যাসার্ধকে আমরা লিখছি ছোট আর দিয়ে, সেটা সমান হবে কি, ব্যাস মানে বড় আর তার অর্ধেক। নামই তো বোঝাচ্ছে ব্যাস ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন এই যে ব্যাসার্ধটা পেলাম, কোনটা হবে, আমার এখানে ব্যাস ছিল কি এবি, এইটা আমার ব্যাস ছিল তো, তাহলে ব্যাসের অর্ধ মানে কি এবি বাই 2। আচ্ছা, আমরা এই যে কেন্দ্রবিন্দু নিয়ে প্রথমে একটা কেন্দ্রবিন্দু নিয়েছিলাম, তারপর কেন্দ্রবিন্দুতে হাত দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা বিন্দু দূরত্ব নিয়ে আমরা সমানভাবে ঘুরিয়েছিলাম, ঘোরাতে আমরা ধরো এইরকম পেয়েছি। তার মানে এই বিন্দু থেকে আমি এই বিন্দুটা এখানে করে দিলাম, হাতে আঁকছি তো, তাহলে এই বিন্দু থেকে আমরা সমান ব্যাসার্ধ নিয়েছি, তাহলে এইখান থেকে এর যা দূরত্ব এখানেও তাই দূরত্ব হবে, এইখান থেকে এর যা দূরত্ব এরও তাই দূরত্ব, এরও তাই দূরত্ব। এই বিন্দু থেকে পরিধির প্রত্যেকটা বিন্দুতে সমান দূরত্ব হবে। তাহলে এটা যদি ও হয়, এইটা ধরো ও এ, এইটা আমি বিভিন্ন জায়গায় নাম দিলাম। তাহলে এখান থেকে আমার ও এ সমান হবে ও বি সমান ও সি সমান ও ডি। বুঝতে পারছো তো? তাহলে এই কেন্দ্র থেকে যে দূরত্বটা নিয়ে আমরা বৃত্তটা এঁকেছি, সেই দূরত্বটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। কেন্দ্রবিন্দু থেকে যে দূরত্বটা নিয়ে আমরা এই বৃত্তটা এঁকেছি, পরিধিটা বা বৃত্তটা, তাহলে এখানেও এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব সব সমান। তাহলে আমার ব্যাসার্ধ হলো কি ও এ ও বি ও সি ও ডি। বোঝা গেল? তাহলে আমার এবি বাই 2 আমার কি হবে, ও বি হবে, এই দূরত্বটা হবে। আবার এই দূরত্বটা তো এই দূরত্বের সঙ্গেই সমান, কারণ এইটাই তো ঘুরে আবার এদিকে এসছে, তাহলে ওবি আর ও এ মান সমান হবে। তাহলে এবি বাই 2 ওবি করতে পারি, ও এ করতে পারি। ঠিক আছে। এবার এখান থেকে দেখো, স্যার সংজ্ঞায় তো অর্ধেক আছে, কিন্তু প্রকৃতপক্ষে কি আমার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের কি অর্ধেক? তাহলে আমি দেখতে পাচ্ছি কি ওবি আর ও এর সমান, তাহলে এইটার মান এইটার মানের সঙ্গে সমান। তার মানে আমি এখানে কি বলেছি, ব্যাসার্ধ আর সমান এবি বাই 2। এবিটা কি কিভাবে তৈরি হচ্ছে, এ ও আর ওবি যোগ করে দিলে তো এবি, না কোনো অসুবিধা হচ্ছে? এ ও আর ও বি এই দুটোকে যোগ করলেই এবি। তাহলে এবি কে লিখতে পারি কি এ ও প্লাস ও বি বাই 2, এটাকে এইভাবে লিখতে পারি। আবার আমরা দেখছি ওবি সমান ও এ, ওবি সমান ও এ, তার মানে এটাকে লিখতে পারি এ এ ও কে লিখতে পারি কি ওবি প্লাস ওবি বাই 2। যেহেতু ও এ সমান আমি ওবি পাচ্ছি, তাই এ ওটাকে উঠিয়ে দিয়ে আমি এখানে ওবি লিখতে পারি। তাহলে মোট কটা ওবি পেলাম, দুটো ওবি। তাহলে এখানে 2 ওবি বাই 2, 2 2 কেটে গেল, পেলাম কি ওবি। ওবি মানে কি এইটা, তাহলে ওবি হলো আমার কি ব্যাসার্ধ, ছোট হার। বুঝা গেছে? এবার তুমি বলো স্যার উপরে একটা লিখেছিলেন পরিধি বলে, এইটা এটা কি? তাহলে আমরা 4-এ আসছি কি পরিধি, বা এটাকে বলে পেরিমিটার। তাই পরিধিকে শর্ট ফর্মে লিখি আমরা পি, পেরিমিটারের ইংলিশ নাম, তাই পরিধিকে লিখি পি। পেরিমিটারও প আছে, পরিধিতেও প আছে, তাহলে মনে রাখতে সুবিধা, পরিধিতে প
পেরিমিটারেও প। প আমরা ইংলিশে লিখি কি দিয়ে? পি দিয়ে। পরিধি জিনিসটা কি? যদি আমি ধরো একটা মাঠ আছে এরকম, এই একটা মাঠ, বৃত্তাকার একটা মাঠ, ধরো হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে, আমি কোনো একটা বিন্দু থেকে হাঁটা শুরু করলাম, এই পাশ দিয়ে ঘুরে 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 এসে যদি আমি আমার স্টার্টিং পয়েন্টেই আবার ফিরে আসি এবং আমার আমার হাঁটার পথটা যদি বৃত্তাকার হয়, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে আমার হাঁটার জন্য যেভাবে আমরা হাঁটলাম সেই পাথটাকে আমরা বলবো পরিধি। মানে সিম্পল মনে করো, তোমার বাড়ির সামনে একটা বৃত্তাকার মাঠ আছে বা পার্ক আছে, তুমি এক জায়গা থেকে মর্নিং ওয়াক করতে গেছো, এক জায়গা থেকে হাঁটা শুরু করলে, ঘুরে ঘুরে আবার সেই জায়গায় ফিরে এলে, বুঝতে পারছো? তাহলে যে পথ বরাবর তুমি ফিরে এলে সেটা হলো কি? সেই বৃত্তাকার মাঠের পরিধি, বুঝলে? বা কি সোজা কথায়, আরো সোজা কথায়, কোনো মাঠের বা কোনো জিনিসের আমি যদি মানে বর্ডার বরাবর হেঁটে আমার স্টার্টিং পয়েন্টেই ফিরে আসি, তাহলে সেইটা হবে তার পরিধি। ঠিক আছে? তাহলে বলবেন স্যার আমি এটা এরকম বৃত্তাকার মাঠ আছে, আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, আমি এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে ফিরে এলাম, মানে এই যে মাঠটা আছে চতুর্ভুজাকার মাঠটা, এর বর্ডার বরাবর বা বাউন্ডারি বরাবর আমি হেঁটে এলাম। হেঁটে তো স্যার আমি এদিক দিয়ে শুরু করেছিলাম, আবার এদিকে গেলাম, আবার এদিকে এসে আমার স্টার্টিং পয়েন্টে তো ফিরে এলাম। তাহলে স্যার এই যে আমার পথটা তৈরি হলো বাউন্ডারি বরাবর, এটা কি এই মাঠটার পরিধি? সঙ্গত তাই বলছে নাকি? এটাও তার তুমি এক কথায় বলতে পারো পরিধি, কিন্তু এবার সব যদি আমি পরিধি বলি বুঝতে অসুবিধা, এই জন্য আমরা পার্টিকুলারলি পরিধিটা ইউজ করি বৃত্তের ক্ষেত্রে। পরিধি বলছে মানে একটা লোক যে শুনছে সে বুঝতে পারবে না এই বৃত্তের কথাই বলছে, আর বাদ বাকি যা আছে তাদের ক্ষেত্রে আমরা এইটাকে বলি কি? পরিসীমা। এও কিন্তু ক দিয়েই শুরু, এও সেই পরিধি পরিসীমা। পরিসীমা মানে সোজা কথা বৃত্তের বা বৃত্ত, বা আমার ধরো একটা মাঠ আছে এরকম, আমি এইখান থেকে হাঁটা শুরু করলাম, এদিক দিয়ে হেঁটে 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 আবার এসে এইখানে দাঁড়ালাম। বলে স্যার এটা তো আমার না চতুর্ভুজ না বৃত্ত, এটাকে কি বলবো? শুধু বৃত্তের জন্যই পরিধি, বাদ বাকি এই যে পথ ধরে হাঁটছি মোট যে দূরত্বটা হাঁটলাম সেটাই হয়ে যাবে এর ক্ষেত্রেও পরিসীমা। দুনিয়ায় বাদ বাকি যা আছে সব পরিসীমা, শুধু বৃত্তের ক্ষেত্রে আমি বলবো পরিধি। ঠিক আছে? ডাক্তারটাকে তো জল দিয়ে করতে হবে, পরীক্ষার জন্য এতদিন বন্ধ ছিল তো লেখালেখি। ঠিক আছে, এবার সিম্পল মনে রাখো, বৃত্তের যখন পরিধি বার করছি তার একটা সূত্র আছে, পি লিখলাম। পি মানে কি? পরিধি বা পেরিমিটার। কি হবে? 2 πr। এরপরে সব সময় লিখবে একক। সূত্রটা হচ্ছে 2πr একক, যেখানে পাই এর মান 22/7 বা 3.14 আমরা নেই, কিন্তু এরপরে আরো চলে। এই যে পাইটা লিখি আমরা এরকম, বুঝতে পারছো? π/7 বা 3.14। এককটা কেন? দেখো 2 এর তো কোনো একক নেই, 2 তো একটা সংখ্যা। পাই হচ্ছে 22/7, এরও কোনো একক নেই, 22/7 বলছি। কিন্তু আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধর তো একটা একক থাকবে, 5 সেন্টিমিটার কি 50 মিটার
কি 2,00,000 কিলোমিটার। তাহলে আর এর যে এককটা হবে এখানে সেই একক। আর যদি সেন্টিমিটারে হয় এখানে আমি আর একক লিখবো না, 2 পাই আর সেন্টিমিটার। আর যদি মিটারে থাকে প্রশ্নে তাহলে আমার উত্তর হবে 2 পাই ইনটু আর মিটার। তাহলে আমার আর এর উপর এককটা ডিপেন্ড করছে। বুঝা গেছে? এখানে কি আর, আর এর একক অনুযায়ী পরিধির একক হবে। এতটা অবধি কি বোঝা গেছে? খাতায় লিখে নাও আমাকে, খাতায় থাকুক, এখানে তো ভিডিওতেও থাকছে। তাহলে আমার পরিধি হলো, আচ্ছা কটা হয়েছিল? 4 অবধি হয়েছে না 5 হলো? 4। আচ্ছা বেসিক গুলো জেনে রাখো। 5 আমি নাম দিচ্ছি জ্যা, জয় জফলা আকার। জ্যাটা কি? এই তো আমার বৃত্ত আছে, এটা একটা কেন্দ্রবিন্দু আছে। জ্যা হচ্ছে কি? এমন একটা সরল রেখা যেটা কি করছে, বৃত্তের এক বিন্দুকে আরেক বিন্দু অবধি যোগ করছে। আমরা কি বলি, ধরো বৃত্ত, এর আগে এটা জেনে রাখো, জ্যার আগে আমি এটা 5 নম্বর না দিয়ে, আচ্ছা 5 নম্বর এখানে লিখছি, এখানে আমি স্টার মার্ক দিয়ে লিখছি কি, বৃত্ত কিন্তু যদি বলে বৃত্ত কতগুলি বিন্দু দিয়ে গঠিত, এই যে বৃত্ত আমরা এরকম করে আঁকতে পারি, একটা একটা বিন্দু 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 বসিয়ে বসিয়ে যদি পাশাপাশি পাশাপাশি বসাই, এটা বৃত্ত গঠন হবে তো, যদি বিন্দুগুলোকে পাশাপাশি বসাই। তার মানে এখানে আমি যদি বলি, এখানে আমি 200টা বৃত্ত, 200টা বিন্দু বসিয়ে একটা বৃত্ত এই সাইজের পেয়েছি, ঠিক আছে? এবার আমি যদি বলি আমি এরকম বড় বৃত্ত করছি, তাহলে এখানে আমার বিন্দু এর থেকে বেশি লাগবে। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ এইটুকু ছিল, এই বৃত্তের ব্যাসার্ধ বড় হলো, ধরো এই বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার নিয়েছিলাম, এটা নিয়েছি 5 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার যখন আমি ব্যাসার্ধ করলাম, এই বিন্দুগুলোর থেকে এই বিন্দুর সংখ্যা বেড়ে গেল। এবার ধরো আমি একটা ব্যাসার্ধ নিচ্ছি 1 কোটি কিলোমিটার আমার ব্যাসার্ধ, তাহলে বৃত্তটা কত বড় হবে? এই ব্যাসার্ধটাই নিচ্ছি 1 কোটি কিলোমিটার। 1 কোটি কিলোমিটার মানে বুঝতে পারছো না কত বড়? তাহলে সেটা যখন পুরোটা ঘুরে আসবে কত কোটি মানে বিন্দু হবে? তাহলে আমরা জানি কি, কোন সংখ্যা একটা অসীম সংখ্যা, সংখ্যার কোনো শেষ নেই। হ্যাঁ, তাহলে আমি যদি 1 কোটির জায়গায় আমি এখন 1.5 লাখ কোটি কিলোমিটার ব্যাসার্ধ নিলাম, তাহলে আরো বিন্দু বাড়বে। তার মানে আমাদের যখন একটা সরল রেখার কখনো শেষ নেই, একটা সরল রেখা চলতেই থাকে অসীম অবধি। তার সরল রেখা যদি অসীম অবধি চলে, সেই অসীম নিয়ে যদি আমি বিন্দু টানি বা বৃত্ত আঁকি, তাহলে বিন্দু কতগুলো হবে? অসীম হবে। তাই সেই জন্য আমরা বলি কি, বৃত্ত অনেকগুলি বিন্দু নিয়ে তৈরি, এবং এই বিন্দুগুলো কতগুলো আছে? অসংখ্য, যা গুণে শেষ করা যাবে না, কারণ সেটা ডিপেন্ড করছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের উপর। ছোট যদি আমি ব্যাসার্ধ নিই, এই বিন্দুগুলো হয়তো গুণে নিতে পারবো, কিন্তু যদি আমি 1.5 লক্ষ কোটি বিন্দু দিয়ে আমি যদি ব্যাসার্ধটা নিই কিলোমিটার দিয়ে, সে বিন্দু কি আমরা কখনো গুনতে পারবো? পারবো না। তাই বলা হয় কি, স্টার মার্ক দিয়ে বৃত্তে অসংখ্য বা বৃত্তে না করে বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, ঠিক আছে? এবার তাহলে জ্যা হলে তাহলে এই বৃত্তটাও
এরকম বিন্দু দিয়ে তৈরি, পর 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 পর, আবার এদিকেও আছে। তাহলে জ্যা কাকে বলছে? বৃত্তের যে কোনো দুটি বিন্দু বিন্দু যদি একটি সরল রেখা দিয়ে যোগ করা যায় তাকে বলবো তার জ্যা। বৃত্তের যে কোনো দুটি বিন্দু, তাহলে বৃত্তের ধরো আমি এই বিন্দুটাকে নিলাম, এদিকের এই বিন্দুটাকে নিলাম, যোগ করে দিলাম, তাহলে এটা একটা বৃত্তের জ্যা। এবার বলো স্যার আমি এইদিকে টানবো কেন? আমি এদিকে টানবো, তুমি এই বৃত্তকে আবার এই বিন্দু দিয়ে যোগ করো, এটা একটা জ্যা। বুঝা গেছে? তুমি এই বিন্দুকে এই বিন্দুর সঙ্গে যোগ করো, যে কোনো পাশাপাশি থেকে শুরু করে যে কোনো দুটো বিন্দু যে সরল রেখা দিয়ে আমরা যোগ করতে পারি সেটা হচ্ছে বৃত্তের জ্যা। কি? বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগকারী সরল রেখাকে বলে বৃত্তের জ্যা। বুঝা গেছে? এবার যদি আমি এটাকে করি, দুটোই মুছে দিলাম। এবার ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এরকম, কেন্দ্রবিন্দু তো এইটা, তাহলে আমার জ্যার লাইনটা যেভাবে খুশি করতে পারি। তার মানে আমি যদি এবার পর 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 জ্যা আঁকা শুরু করি, তাহলে আমার এটাও একটা জ্যা, এই বিন্দু এই বিন্দুকে যোগ করছে, এটাও একটা জ্যা, এটাকেও জ্যা আঁকতে পারি। আমি যদি একই ডিরেকশনে করি, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা। ঠিক আছে? আর এটাও একটা জ্যা। জ্যা তো, তাহলে আমার ধরো এখানে, তাহলে আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টাচ করলে তো বলেছি জ্যা। কিন্তু এবার তুমি বলবে স্যার আপনি একটু আগে বলেছিলেন বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সংযোগকারী সরলরেখা যদি কেন্দ্রবিন্দু দিয়ে যায় তাকে আমরা তো ব্যাস বলেছিলাম। বলেছিলাম তো। তাহলে স্যার আপনি এই লাইনটাকেই তখন নাম দিয়েছিলাম ও ধরো এবি। স্যার আপনি এবি লাইনটাকে একটু আগে তো বলে এসেছেন ব্যাস, আবার বলছেন, আবার এটা তো আবার জ্যার সংজ্ঞার সঙ্গেও মিশে যাচ্ছে। তাহলে এবি লাইনটাকে আমরা জ্যা বলবো না ব্যাস বলবো? প্রশ্ন আসতে পারে তো, না আসবে না? আসতে পারে। আচ্ছা, এই ছবিটা থেকে এটা কি আমরা বুঝতে পারছি এই লাইনটা এর থেকে ছোট? এই লাইনটা এর থেকে ছোট নয়? উপরের লাইনটা এবি থেকে, ধরো আমি এখানে নাম দিলাম সিডি ই এফ জি এইচ, এই লাইনটা এখন আমি মুছে দিচ্ছি ঘিঞ্জি হয়ে যাচ্ছে বলে, জি এইচ, এটাকে নাম দিলাম আই জে কে এল এম এন। তাহলে সিডি লাইনটা এবি থেকে ছোট না বড়? সিডি লাইনটা, এই যে লাইনটা, এই যে লাইনটা, এটা এবি থেকে ছোট না বড়? ছোট। ছোট। ইএফ টা এবি থেকে ছোট না বড়? এই লাইনটা, এই লাইনটা এর থেকে ছোট না বড়? এই লাইনটা বড় তো? ইএফ এর থেকে এবি লাইনটা ছোট? এই লাইনটা ছোট না বড়? এইটা ছোট এটা বড়? অবভিয়াসলি তো, এটা তো এইটুকুর মধ্যে থেমে যাচ্ছে, কিন্তু এ তো আরো বড়। তেমন জিএইচ টাও এবি থেকে ছোট, কারণ জি লাইন টানলে আমার এইখানে শেষ, এইটা আমার জিএইচ, কিন্তু তার থেকেও তো এবি বড়। ঠিক তেমন আই লাইনটাও, আই জে লাইনটাও এবি থেকে ছোট, আই লাইনটা তো এখানে শুরু, জে লাইন এখানে শুরু, এই এতটা এতটা করে তো এবি বড়।
তেমন কে এর লাইনটাও এবি থেকে ছোট, এম এর লাইনটাও এবি থেকে ছোট নাকি? তার মানে আমি বুঝতে পারছি সব থেকে বড় তাহলে লাইন কোনটা হলো? এবি। এবি সব থেকে বড় এবং এর প্রত্যেকটাই জ্যা। তার মানে বোঝা গেল কি বৃত্তের মধ্যে সব থেকে বড় জ্যা কোনটা হচ্ছে? এবি। আবার এবি কেই আমরা বলেছি ব্যাস, কারণ সে কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল কি এখানে বৃত্তের ব্যাস, ব্যাসই হলো বৃত্তের সব থেকে বড় জ্যা। তাহলে আমার ব্যাসটাই হলো কি বৃত্তের সব থেকে বড় জ্যা, আর এর থেকে সব তো আমি ছোট পাচ্ছি। তাহলে আমার কি হলো এক কথায় বলতে গেলে বৃত্তর ব্যাস হচ্ছে এক প্রকার জ্যা। এই যে এবিটা প্রকৃতপক্ষে বৃত্তের একটা জ্যাই, কারণ সে দুটো বিন্দুকে টাচ করছে, কিন্তু এটাকে আবার ব্যাস বলছি একটাই কারণে এর একটা স্পেশাল ক্ষমতা কি আছে বা স্পেশাল জিনিসটা কি কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে, আর কোনো জিনিস কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে না। এবার তুমি বলবে স্যার আমি তো একটা লাইন এরকম টেনে দিতে পারি, টানতে পারি কিনা? স্যার এটাও তো আমার নাম দিলাম পি কিউ, এটাও তো এই বিন্দু থেকে এই বিন্দু টাচ করছে বিপরীত বিন্দু সরল রেখা দিয়ে এবং কেন্দ্রবিন্দু দিয়েও যাচ্ছে। যাক, তাহলে এটাও আমার বৃত্তের ব্যাস হতে পারে। তাহলে একটা বৃত্তের ব্যাস কটা হতে পারে? অসংখ্য। দুটো কেন? আমি এরকম টানতে পারি না? আমি এরকম টানতে পারি না? দুটো বিন্দু টাচ করছে, কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে। আমি এরকম টানতে পারি না? আমি এরকম টানতে পারি না? আমি এরকম টানতে পারি না? না আমি এরকম টানতে পারি না। তাহলে এরকম পাশাপাশি পাশাপাশি পাশাপাশি, তাহলে প্রত্যেকটা বিন্দু থেকে এর বিপরীত বিন্দুতে আমি লাইন টানতে পারি তো? না টানতে পারি না। তাহলে এই যখন প্রত্যেকটা বিন্দু থেকে এর বিপরীত বিন্দুতে লাইন টানতে পারি যেটা আমার ব্যাস দিয়ে যাবে, তাহলে বিন্দুই যখন আমার অসংখ্য, ব্যাসও অসংখ্য। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এখান থেকে আরেকটা কি জিনিস পেলাম, বৃত্তের ব্যাস সংখ্যা কত? অসংখ্য। ঠিক আছে, তাহলে আমি এখানে এরকম অসংখ্য ব্যাস পেতে পারি। যদি আমার ব্যাসের সংখ্যাই অসংখ্য হয় তাহলে আমার পুরো লাইনটা তো অসংখ্য আছে, তাহলে তার এইটুকু অংশটাও অসংখ্য হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আবার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সংখ্যাও আমার অসংখ্য। না বুঝতে পারছো না? জ্যার কনসেপ্ট ক্লিয়ার হলো? প্রথম হলো বৃত্ত অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, তারপর সংজ্ঞা লিখলাম, তারপরে দুটো জিনিস আমরা তিনটে জিনিস জানলাম। বোঝা গেছে? জ্যা সম্পর্কে আইডিয়া হলো কোনটা জ্যা? লিখে রাখো চট করে। না স্টার্ট করতে বলে দিয়েছি। তাহলে স্পর্শক কি লিখলাম? সংজ্ঞাটা কি? বৃত্তের যে কোনো একটি বিন্দুকে ছুঁয়ে বা স্পর্শ করে যে সরলরেখা যায় বা থাকে তাকে স্পর্শক বলে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তার পি একটা বিন্দু, সেই একটি বিন্দুকে ছুঁয়ে যে সরলরেখা পাস করছে বা থাকছে, লেগে থাকছে, তাকে বলবো স্পর্শ। স্পর্শক কি? ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক হলো XY সরলরেখা। পি বিন্দুতে স্পর্শক হলো XY সরলরেখা, মানে এই সরলরেখাটা এই বৃত্তের যে কোনো একটা বিন্দুকে ছুঁয়ে যাবে, একের বেশি নয়। তেমন এন বিন্দুতে এর নাম দিলাম ধরো EF, এন বিন্দুতে ছুঁয়ে যাচ্ছে EF সরলরেখা।
তাহলে আমি এখানে কি করছি, আবার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এন বিন্দুতে স্পর্শক হলো কি ইএফ সরলরেখা। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা পাবো, এই যে আমরা স্পর্শক পাচ্ছি, বুঝলে, মানে এইগুলো উপপাদ্যে অনেক সময় লাগে। ঠিক আছে। আচ্ছা, এটা লিখে নাও, উপপাদ্যটা পরে বলবো, যখন আসবে তখন দেখাবো। মেনলি স্পর্শক কি জেনে নাও, এটা লিখে নাও। কথা বুঝতে না পারলে বা অসুবিধা থাকলে বলো। ঠিক আছে। 7 কি বলছে, ক্ষেত্রফল। এটাকে এ বলি কারণ এটা হচ্ছে আমার এরিয়া, এ থেকে এ, বুঝে গেছে। ক্ষেত্রফল সেটা বৃত্তের হোক কি যে কোনো সমতলিক ক্ষেত্রের হোক, কাকে কি জিনিসটাকে বলবো, আমি ধরো একটা এরকম একটা নিলাম, এরকম একটা নিলাম, বৃত্ত নিলাম, আয়তক্ষেত্র নিলাম, যে কোনো আকার নিই। ক্ষেত্রফল মিনিংটা হচ্ছে, ধরো এইগুলো হচ্ছে প্রত্যেকটা ধরো একটা মাঠের বা জমির আকার বা মাঠের আকার। ক্ষেত্রফল কি, আমরা পরিসীমা কি বলেছিলাম, বাইর বরাবর হেঁটে আসতে বা বাউন্ডারি বরাবর হেঁটে আসতে যত পথ অতিক্রম করছি সেটা তার পরিসীমা। তাহলে এর পরিসীমা আছে, এর পরিসীমা আছে, এর পরিধি আছে, আবার এর পরিসীমা আছে। কারণ একমাত্র বৃত্তের ক্ষেত্রে আমরা পরিসীমাকে বলবো পরিধি। ঠিক তো, বলেছিলাম তো। হোক, তাহলে আমার ক্ষেত্রফল কি বলছে, তাহলে পরিসীমা বা পরিধি কি, চারদিক দিয়ে, ধরো এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এইভাবে ঘুরে এলাম, যতটা পথ এলাম পরিসীমা। এটা এইভাবে ঘুরে এলাম, যতটা পথ হাঁটলাম পরিসীমা। এটা এদিক থেকে ঘুরে এদিকে এলাম, যতটা পথ হাঁটলাম পরিধি। এর এখান থেকে শুরু করে এইভাবে ঘুরে হেঁটে এলাম, যতটা পথ হাঁটলাম পরিসীমা। তাহলে আমার পরিসীমা বলতে বোঝায় সবসময় বাইরের লাইনটা, কিন্তু ক্ষেত্রফল বা এরিয়া যখন বলবো কি, ভেতরে মোট যতটা এরিয়া আছে, পুরো ভেতরের এরিয়াটা কতটা আছে। মানে ধরো আমি যদি এই মাঠে ধান লাগাতে, বা ধান না, যদি বালি দিয়ে বা মাটি ফেলতে যাই, বাতাস মাঠটা কাদা কাদা আছে, মেলা হবে, বালি ফেলবো উপরে, তাহলে আমার কতটা এরিয়া, তাহলে আমাকে পুরো এরিয়াটাতে তো বালি ফেলতে হবে, শুধু বাউন্ডারি বরাবর ফেলে দিলে তো হবে না। তাহলে ভেতরের যতটা অংশ আমাকে করতে হচ্ছে, ভর্তি করতে হচ্ছে, সেটা হচ্ছে তার এরিয়া। তাহলে আমার এরিয়াটা আমি এইভাবেও বলতে পারি, ধরো ক্লাস 8 এর অঙ্ক বই এইটা। পরিসীমাটা কি, আমি বাইরের বর্ডার বরাবর যদি আমি হাত বোলাই, যতটা অঞ্চল জুড়ে হাত বোলাচ্ছি সেটা আমার কি পরিসীমা। যদি বইটা গোল হতো বা গোল কোনো চাপা থাকতো, তাহলে আমি এই বরাবর যদি হাত বোলাতাম চাপার সাইড বরাবর, তাহলে ওটা আমার পরিধি হতো। কিন্তু ক্ষেত্রফল কি, ভেতরের যতটা অংশ, পাতার যতটা অংশ আমি হাত দিয়ে ফিল করতে পারছি, এই অংশটা, এইটা হচ্ছে ক্ষেত্রফল। এটা আমি হাত দিয়ে টাচ করতে পারছি তো। আর পরিসীমা হলো এইটা, আর ক্ষেত্রফল হলো এইটা। বোঝা গেছে না যায়নি? ভেতরের যতটা অংশ সেটা হয়ে যাবে তার ক্ষেত্রফল, আর কর্নার বরাবর বা বাউন্ডারি বরাবর হাত দিলে সেটা হবে পরিসীমা। তাহলে এর পরিসীমা কি, এই বরাবর হেঁটে যতটা আসবো, আর ক্ষেত্রফল এই পুরো ভেতরের অংশটা। বৃত্তেরও তাহলে কি, এই পুরো ভেতরের অংশটাই। ঠিক আছে। তাহলে এর আমরা সূত্র কি পাচ্ছি,
কোনোদিন কেউ জিজ্ঞেস করবে না বৃত্তের ক্ষেত্রফলের সংজ্ঞা দাও, ডাইরেক্ট কি জিজ্ঞেস করবে ক্ষেত্রফল কি, বা যখন তোমরা এখন যেহেতু উঁচু ক্লাসে উঠছো ডাইরেক্ট আমাদের ফর্মুলা দিয়ে কাজ। বা ক্ষেত্রফল কি বললে কি, যে কোনো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ভেতরের পুরো অংশটাকেই আমরা বলবো ক্ষেত্রফল, ঠিক আছে। আর বাউন্ডারি বরাবর আমরা যতটা পথ আমরা অতিক্রম করব সেটা হবে তার পরিসীমা বা পরিধি। ওকে, তাহলে ডাইরেক্ট ক্ষেত্রফলের সূত্র লিখছি কি, এরিয়া সমান পাই আর স্কয়ার বর্গ একক, এটা হবে বর্গ একক আর স্কয়ার। এবার আমরা কথা হবে স্যার এখানে আগেরটাই তো যখন আমরা লিখেছিলাম পরিধি বা পরিসীমা, বৃত্তের পরিধির সময় কি করেছিলাম 2 পাই আর, এখানে আপনি বলেছিলেন একক, তাহলে এখানে আমি বর্গ একক বলছি কেন, কেন বলো দেখি। পরিসীমার ক্ষেত্রে আমি একক লিখছি কিন্তু এরিয়ার ক্ষেত্রে আমি বর্গ একক লিখলাম কেন? আচ্ছা বলে দিচ্ছি, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। এই ক্ষেত্রে কি ছিল, আমরা যখন আগে পড়েছিলাম ওই লসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা a স্কয়ারকে কি লিখেছিলাম, a গুণিতক a, স্কয়ার মানে a গুণিতক a তো আমরা জানি। তাহলে আমার এখানে আর একটাই ছিল, তাহলে আর যদি এখানে যদি আর এর মান যদি আর সমান লিখি 5 সেন্টিমিটার, তাহলে এখানে কি 2 পাই ইনটু 5 সেন্টিমিটার, তাহলে 2 এর কোনো মান নেই, পাই এরও কোনো মান নেই, মানে একক নেই, কিন্তু আর এর মান ছিল 5 সেন্টিমিটার, তাই কি হলো দেখো 2 পাই আর আর একক, আর এর মান 5 সেন্টিমিটার, তাহলে এককটা হলো কি আমার সেন্টিমিটারে। কিন্তু যখন আমরা এরিয়া ধরছি পাই আর স্কয়ার, আর স্কয়ারকে কি লিখতে পাবো পাই আর গুণিতক আর, নাকি গুণিতক আর হলে আর এর মান কি ধরেছি 5 সেন্টিমিটার, তাহলে পাই লিখলাম, এখানে লিখব 5 সেন্টিমিটার গুণিতক 5 সেন্টিমিটার, ঠিক কি না, পাই আর 5 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাহলে এখানে কি পেলাম পাই 5 ইনটু 5, যদি a গুণিতক a স্কয়ার হতে পারে, 5 গুণিতক 5 5 এর স্কয়ার হতে পারে, হবে তো, মানে 5 এর স্কয়ারকেই তো 5 গুণিতক 5 করতে পারি। তাহলে দুটো একই জিনিস গুণ আকারে থাকলে স্কয়ার করব, ঠিক তেমন এই সেন্টিমিটার এও তো সেন্টিমিটার গুণ আকারে আছে, দুটো সেন্টিমিটার গুণ আকারে নেই কি, সবই তো গুণ আকারে আছে, তাহলে আমি কি লিখব সেন্টিমিটারেরও স্কয়ার লিখব। দুটো 5 যদি 5 এর স্কয়ার হয়, দুটো সেন্টিমিটার সেন্টিমিটারের স্কয়ার হবে না, না বোঝা গেছে। এই স্কয়ারটাকেই আমরা বাংলায়, আচ্ছা এরপর 5 করলাম, 5 এর স্কয়ার কত হবে 5 ইনটু 5, 5 এর স্কয়ার মানে 5 গুণিতক 5, তাহলে 5 5 এ হলো 25। এবার 5 এর নামটা জানি বলে 25 করছি, সেন্টিমিটারে কি কোনো নামতা হয়, তাহলে সেটা রয়ে গেল যেমন ছিল তেমন সেন্টিমিটার স্কয়ার। এবার ইংলিশ লিখলে আমরা সেন্টিমিটারের স্কয়ার লিখতে পারি, বা যখন বাংলায় করব কি করব পাই ইনটু 25 ইনটু বর্গ সেন্টিমিটার, স্কয়ার মানে বর্গই তো করছি, বর্গ সেন্টিমিটার। এখানে আমার একক সেন্টিমিটারে আছে বলে এখানে সেন্টিমিটারে পাচ্ছি, যদি এটা 5 মিটার হতো এখানে বর্গ মিটার পেতাম, তার মানে এই স্কয়ারের জন্য এই বর্গ কথাটা আসছে, যেহেতু আর দুবার গুণ আছে, বুঝতে পেরেছো। তাহলে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমার পাই আর স্কয়ার, তুমি এখানে পাইকে পাই রাখতে পারো, বা তোমার ইচ্ছা হলে 22/7 গুণিতক 25 বর্গ সেন্টিমিটারও করতে পারো। আমি পাই রেখে দিয়েছি কারণ 22/7 লিখলেও কোনো কাটাকাটি যাবে না, যদি এখানে 25 না হয় 27 হতো, তাহলে বা 27 বা 49 হতো,
তখন 7কে 49 দিয়ে আমরা কাটতাম, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে আমার এটা মনে রাখতে সুবিধা কি? এরিয়া হলে পাই আর স্কয়ার, পরিধি হলে 2 পাই আর। আমাদের সবসময় পরিধির থেকে এরিয়া কিন্তু বড় হয়, কারণ পরিধি তো শুধু বাইরের লাইনটা, আর এরিয়া মানে কি? পুরো ভেতরের জিনিসটা। তাহলে আমার পরিধির থেকে একটা এরিয়া সব ক্ষেত্রফল সবসময় বড় হবে। যেহেতু পরিধির থেকে এরিয়া আমাদের বড়, তাই আমাদের সম্মান দিয়ে 2টাকে উপরে লিখব, পরিধি ছোট 2টাকে আগে দেখো, এখানেও পাই আর এখানেও পাই আর। ক্ষেত্রফল হলে মাথায় বসিয়ে দেবো, পরিধি হলে মাথা থেকে তুলে সামনে বসিয়ে দেবো, মনে রাখার জন্য। বুঝতে পারছো? যে বেশি বড় তাকে লোক মাথায় করে রাখে। তো এ বাবা, ধরো আমাদের এখানে এখন মুকেশ আম্বানি চলে এলো, নন্দিতা লোক পুরো মাথায় তুলে তাকে একদম মাংস বিরিয়ানি খাইয়ে ভর্তি করে দেবে, এমন খাওয়াবে যার পেট খারাপ না হওয়া অব্দি। সম্মান বড় লোক, এখানে অমিতাভ বচ্চন চলে এলো মেলায়, পল্লী মেলায়, ভিড়, তাকে মাথায় তুলে রাখবে। সেই জন্য এরিয়া হচ্ছে আমার বড় বাবু, সেই জন্য 2কে মাথায় তুলে রাখা হচ্ছে। আমার পরিধি ছোট, এইটুকু তো পরিধি, এই জন্য ওই মাথা থেকে নাম সামনে বসিয়ে দেওয়া হলো। বুঝলে? এটা যদি কখনো ভুলে যাও, শর্টকাট পদ্ধতি, এরিয়া সবসময় বড় হবে। বুঝতে পারছো? আরো সহজ উপায় আছে। আমাদের এবিসিডি যে জেড অবধি শিখেছি, প্রথমে কে আসে? এ। এ প্রথমে আসে কেন? সে ভিআইপি মানুষ বলে, ভিআইপি মানুষের জন্য উপরে মাথায় তুলে রাখা হবে। আর পি অনেক পরে, লাইনে গিয়ে দাঁড়া, বাঁচলে দেওয়া হবে। মানে কি? পি অনেক পরে মানে কি? সে হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য আগে 2। বুঝা গেছে? এদের হচ্ছে আলু বিরিয়ানি, এদের চিকেন বিরিয়ানি, এই জন্য উপরে। বোঝা গেছে? তাহলে বৃত্ত হলো আমাদের এই হচ্ছে জিনিস, সাধারণ যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে নানা রকম প্রয়োগ উপপাদ্য আসবে, সেক্ষেত্রে আমরা তার বিশেষ স্পেশাল কেসগুলো আমরা যখন চ্যাপ্টারে ঢুকবো তখন জানবো। কিন্তু বৃত্তের একটা মিনিমাম এই জিনিসগুলো আমাকে জানতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, বৃত্ত এখানেই শেষ হলো আপাতত, পরে হলে আবার হবে। আর এইটা লিখে নাও। দেখুন